সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ এবং বীরভূমে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আমাদের এখানে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এখন রাত যত আরও বাড়বে আর তাপমাত্রা আরও কমবে, সেটা 10-11তে এসে ঠেকে। তখন মারাত্মক ঠান্ডা পড়ে। এই কারণে শারীরিকভাবেও সুস্থ নেই। 2 দিন ধরে বেশ জ্বরে ভুগছি। জ্বরটাও ভালো হচ্ছে না। সুতরাং কথা হয়তো আজকে একটু বুঝতে সমস্যা হবে, সেজন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। কিন্তু সন্ধ্যাবেলায় আজকে আমি একটু খবর দেখছিলাম এবং খবর দেখতে দেখতে খবর চোখে আসে, যেটা দেখার পর আসলে খুবই মাথার মধ্যে রক্ত উঠে যায়। এবং খবরটা একজন বাংলাদেশি হিসেবে যখন শুনবো, আপনি যদি সাধারণ কোনো বাংলাদেশি হয়ে থাকেন, মুসলিম না হন, অন্য যে কেউ হয়ে থাকেন, আর মুসলিম হলে আপনি যদি প্রগতিশীল হন, আপনি যদি অসাম্প্রদায়িক হন, তাহলে আপনিও কিন্তু এই ধরনের খবর সহ্য করতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর আমরা এমন বক্তব্য কখনো শুনি নাই। এমনকি গত 15 বছরেও আমরা এমন বক্তব্য শুনিনি। যাদের বয়স 50 প্লাস বা আমাদের মতো যারা 45 প্লাস আছেন, তারা প্রত্যেকেই কখনো এমন বক্তব্য শুনেন নাই যে বক্তব্যটা আমরা এখন শুনলাম। বক্তব্যটি আমাকে বেশ ভালোভাবে নাড়া দিয়েছে এবং বক্তব্যটি যখন আপনারাও শুনবেন, আপনাদেরকেও হয়তো বেশ নাড়া দিবে এবং বলবে যে আসলে এটা কেমন বক্তব্য। বর্তমান সময়ে এটা আমরা ঠিক বুঝবো না আসলে আমাদের বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। খবরটি হচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একটি খবর দিয়েছেন এবং একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশ হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া ভাই। আমি আবারও বলছি, বাংলাদেশ হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া ভাই। তার মানে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের ভাই, বাংলাদেশের নাগরিক হচ্ছে পাকিস্তানিদের হারিয়ে যাওয়া ভাই। এবং এটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন, এই বক্তব্যটি দিয়েছেন। আমরা কি 2009 সালে যখন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার নতুন সরকার গঠন করে, সেই সময় থেকে আজ অবধি এমন বক্তব্য শুনেছি? উত্তর হচ্ছে না। আমরা কি ফখরুলের সময় যে 2 বছর সেনা শাসন ছিল, এমন বক্তব্য শুনেছি? উত্তর হচ্ছে না। আমরা কি 91 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখনই কি এমন বক্তব্য শুনেছি? উত্তর হচ্ছে না। 96 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখনই কি এমন বক্তব্য শুনেছি? না। এরপরে আবার বিএনপি জামাত সরকার গঠন করে, তখন আমরা এরকম বক্তব্য পাকিস্তান থেকে শুনি নাই। কিন্তু আমরা এখন শুনছি যে পাকিস্তানিরা আমাদেরকে বলছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলছে, বাংলাদেশ হচ্ছে পাকিস্তানিদের হারিয়ে যাওয়া ভাই। এটা কতটা লজ্জাজনক, কতটা ভয়ঙ্কর, সেটা আমরা কি আদৌ বুঝতে পারছি? একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। 1971 সাল 16ই ডিসেম্বর যখন পাকিস্তানিরা ভারতের কাছে আত্মসমর্পণ করে, তার কিছুদিন পর মুক্তিবাহিনী বিভিন্ন সেনা ক্যাম্পে যায়। মুক্তিবাহিনী সেখানে সেনা ক্যাম্পে গিয়ে যারা বন্দী রয়েছে তাদেরকে মুক্ত করে। এরকম একটি সেনা ক্যাম্পের কাহিনী আমি পড়েছিলাম এবং কাহিনীটা এতটা ভয়ঙ্কর, যে কোনো হরর বা যে কোনো থ্রিলার গল্পকেও হার মানাবে। এত ভয়ঙ্কর গল্প আসলে হয় না। বাস্তবতা আসলে সবসময় নাটককে, সিনেমাকে, কল্পনাকেও হার মানায়। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী যখন এরকম একটি আর্মি ক্যাম্পে যান, যাওয়ার পর সেখানে একটি বিশাল একটি ভবন খুঁজে পায়। অনেক বড় একটি ভবন, একতলা ভবন, এবং ভবনের মধ্যে বেশ বড় একটি ঘর, বেশ বড় একটি রুম। তারা যখন সে রুমটি দরজাটা ভেঙে ভেতরে ঢুকে, তখন তাদের
ভেতরে যে মানুষটা, যে চেতনা রয়েছে সেটা স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য তারা বাকরুদ্ধ হয়ে যায়, তারা কিছু বলতে পারে না। কি এমন দেখেছিল তারা সে ক্যাম্পে? যখন মুক্তিবাহিনী এবং পাকিস্তানি বাহিনী যাদের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই ভারতীয় সেনাবাহিনী যাদেরকে বাংলাদেশের বর্তমান তরুণ সমাজ শত্রু হিসেবে আখ্যায়িত করছে, তারা যখন প্রবেশ করে তারা দেখে রুমের ভিতর প্রায় 100 জনের উপর নারী রয়েছে। 100 জনের উপর নারী। কোনো নারীর গায়ে এক বিন্দু সুতা নেই, তাদের গায়ে কোনো সুতা নেই। নারীগুলোর পুরো দেহ সিগারেটের ছ্যাঁকা এবং বেয়োনেটের খোঁচায় ক্ষতবিক্ষত। কোনো নারীর মাথায় চুল নেই, প্রত্যেকের মাথায় ন্যাড়া। নারীদের সামনের দাঁতগুলো, তাদের দাঁতগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে, অর্থাৎ বন্দুক দিয়ে তাদের দাঁতগুলোকে মেরে মেরে আঘাত করে করে তাদের দাঁতগুলোকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। তাদের চুল নেই, তাদের দাঁত নেই, তাদের নখগুলো তুলে ফেলা হয়েছে এবং 100 জন নারীদের মধ্যে, অর্থাৎ 100 বা 100 বেশি যে নারীগুলো রয়েছে তাদের বেশিরভাগ হচ্ছে গর্ভবতী। তাদের কোনো টয়লেট ছিল না, তারা ঘরের এক কোণায় মলমূত্র ত্যাগ করত। কি এমন হয়েছে নারীগুলোর সাথে শুনুন। নারীগুলোকে যখন বের করা হয় তখন যারা মুক্তিযোদ্ধা ছিল তারা প্রত্যেকেই কান্না করত। তারা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারছিল না। কেন জানেন? সে মুক্তিযোদ্ধারা মানুষ ছিল, জানোয়ার ছিল না। তারা পশু ছিল না, রাক্ষস ছিল না, দানব ছিল না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, নারীগুলোকে ন্যাড়া কেন করা হয়েছিল? ন্যাড়া করা হয়েছিল কারণ নারীগুলো যাতে ধর্ষণের আতঙ্কে, যন্ত্রণায় আত্মহত্যা করতে না পারে। অনেক নারী নিজের চুলের সাথে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করত। সেই কারণে আমরা প্রত্যেকেই জানি যে বাঙালি নারীদের চুল সেই সময়, বর্তমানের কথা আমি বলছি না, সেই সময় বাঙালি নারীদের চুল বেশ লম্বা ছিল। তারা ধর্ষণ থেকে মুক্তি পেতে, পাক হানাদার বাহিনীর এই ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেতে তারা চুলের মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করত। সেই কারণে প্রত্যেকটা নারীকে ন্যাড়া করে দেওয়া হয়, প্রত্যেকের চুল ফেলে দেওয়া হয়, প্রত্যেকের সামনের দাঁত ভেঙে দেওয়া হয়, কারণ দাঁত দিয়ে যাতে তারা তাদের নিজেদেরকে আহত করতে না পারে, আত্মহত্যা করতে না পারে। অর্থাৎ দাঁত দিয়ে অন্যের গলা যাতে কেটে তাকে মেরে ফেলতে না পারে, বা নিজের হাত বা পায়ের রগ যাতে ছিঁড়ে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে না পারে, সেই কারণে দাঁত তুলে ফেলা হয়, নখগুলো তুলে ফেলা হয়। প্রত্যেকের স্তন, পাছা, প্যাট, তারপরে কোমর, তলপেট, উরু সব জায়গায় বেয়োনেটের খোঁচা আর সিগারেটের দাগ। বেশিরভাগ নারী হচ্ছে গর্ভবতী। তাদের কারো গায়ে একটাও জামা কাপড় পরার কথা এক টুকরো কাপড় নেই। বিশাল বিশাল প্যাট নিয়ে মেয়েগুলো বসে আছে। একটা নারীর মানসিক ভারসাম্য ছিল না। আমি শুধু একটা ক্যাম্পের কথা বলছি, এরকম অসংখ্য ক্যাম্প সে সময় পাওয়া যায়। এবং নারীগুলোকে যখন মুক্তিযোদ্ধারা নিজেদের দেহে যা ছিল, শার্ট গেঞ্জি, সেগুলো পরিয়ে বের করা হচ্ছিল, তখন এই দৃশ্য সহ্যের বাইরে ছিল। এটা আসলে মানুষের চেতনা এরকম ভয়ঙ্কর দৃশ্যটা আসলে গ্রহণ করতে পারে না। আপনি একটা ভাবুন যে, জাস্ট ইমাজিন যে একটা বিশাল রুম, কালো রুম, ঢোকার সাথে সাথে দেখলেন সেখানে 100-150 একদম মহিলারা একদম উলঙ্গ অবস্থায় সেখানে আছে। এক পাশে পায়খানা প্রস্রাবের স্তূপ, নারীগুলো সারা দেহ ক্ষত বিক্ষত, তাদের দাঁত নেই, তাদের চুল নেই, তাদের পুরো দেহ সিগারেট এবং বেয়োনেটের খোঁচায় ক্ষত বিক্ষত, তাদের যোনি ক্ষত বিক্ষত, এবং তারা প্রত্যেকে গর্ভবতী। এই নারীগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীরা ইচ্ছে মতো ধর্ষণ করত। যখন যাকে দরকার ধরে নিয়ে আসতো,
ঘন্টার পর ঘন্টা র্যাপ করত, হয়তো একা র্যাপ করত বা গণধর্ষণ করত, ফেলে দিত। এবং মেয়েগুলো বর্ণনা দিয়েছে তাদের যৌনাঙ্গের মধ্যে তারা ব্যানর ঢুকিয়ে দিত, লোহার রড ঢুকিয়ে দিত, লোহার রড গরম করে ঢুকিয়ে দিত, তাদের স্তনের মধ্যে, তাদের পায়ুপথে ছ্যাঁকা দিত গরম লোহার রড দিয়ে। কারণ একটাই, তারা হচ্ছে বাংলাদেশি নারী এবং তাদেরকে ধর্ষণ করা ছিল বেশ আনন্দদায়ক একটি কাজ। এবং এই ভয়ঙ্কর যন্ত্রণা এই নারীগুলো 8-9 মাস ধরে ভোগ করেছে। এবং সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে এখন বলছে আমরা হচ্ছি পাকিস্তানিদের হারিয়ে যাওয়া ভাই। এবং এই পোস্টের নিচে অসংখ্য বাংলাদেশি তরুণ, যাদেরকে আমরা বলি জেন জি, জেনারেশন জি বা জেড, এই জেনারেশন জি বা জেন জি এরা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে, তারা একটা আত্মতৃপ্তি পাচ্ছে যে হ্যাঁ, আমাদেরকে পাকিস্তানিরা ভাই হিসেবে সম্বোধন করেছে, আমাদেরকে পাকিস্তানিরা ভাই হিসেবে আখ্যায়িত করেছে, আমরা তাদের ভাই, তারা মুসলিম, আমরা মুসলিম। কিন্তু এই মুসলিম ভাইয়েরা কিন্তু 1971 সালে এই জেনজিদের পূর্বপুরুষ, অর্থাৎ তাদের বাবা বা দাদা বা তাদের মা বা তাদের বোন বা তাদের দাদি যারা ছিল, তাদের প্রত্যেককে কিন্তু এই পাকিস্তানিরা কি করেছিল, এরকম ভয়ঙ্কর নির্যাতন করেছে। 2 লক্ষ প্লাস নারী, এটা হচ্ছে সরকারি হিসাব, বাস্তবে আসলে কত লক্ষ সেটা তো বলা যায় না, সে সময় ভয়ঙ্কর বিশৃঙ্খল একটা অবস্থা। তাহলে চিন্তা করুন যে ওই যে নারীগুলো যারা বন্দী ছিল, তাদের খাবার ছিল না, জামা কাপড় ছিল না, তারা ভয়ঙ্কর একটা আতঙ্কে এতগুলো মাস দিনের পর দিন, চিন্তা করুন যে আমি যদি তাদের সময়টা 8 মাস ধরি, 30 দিন করে হিসাব করলে 3-8-24, অর্থাৎ 240 দিন তারা সেখানে ছিল। তাহলে চিন্তা করুন, প্রতিদিন ধর্ষণের শিকার, শুধু ধর্ষণ নয়, গণধর্ষণ, এমনকি শুধু ধর্ষণ না, তাদের দেহের মধ্যে অকথ্য ভাষায় নির্যাতন চালানো হয়েছিল। তাদের স্তন, তাদের পায়ুপথ, তাদের যৌনাঙ্গ, তাদের মুখ, তাদের চুল, তাদের চোখ, সবকিছুই আসলে ক্ষতবিক্ষত করা হয়। যদি বাচ্চা চলে আসতো, পেটে লাথি দিয়ে বাচ্চা এবং বাচ্চার মাকে মেরে ফেলা হতো। এবং এই নারীগুলো কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি, পারার কথাও না। এবং এই গল্পগুলো সত্য হলেও এখন এগুলো আমাদের কাছে আসলে রূপকথার গল্পের মতো মনে হয়। আমাদের কাছে এখন মনে হয় ইসলাম সেরা, ইসলাম সত্য, মুসলিম মুসলিম ভাই ভাই ব্লা ব্লা ব্লা। কিন্তু এই ইতিহাসগুলো মিথ্যে নয়, এই ইতিহাসগুলো বানানো নয়, এই ইতিহাসগুলো কেউ লিখে যায়নি, এগুলো কারো কল্পনা থেকে বের হয়নি, এগুলো ঘটে যাওয়া। এবং এগুলো যারা স্বচক্ষে দেখেছে, সেই সমস্ত দালিলিক প্রমাণাদিগুলো এখনো আছে। সব কিছু থাকার সত্ত্বেও আমাদেরকে যখন শুনতে হয় যে বাংলাদেশিরা হচ্ছে পাকিস্তানিদের হারিয়ে যাওয়া ভাই, তখন এই নারীগুলোর যে অবদান ছিল, এই আত্মত্যাগ ছিল, যে কষ্টটা তারা বহন করেছে এবং আজীবন মৃত্যু পর্যন্ত তারা যে কষ্টটা গ্রহণ করেছে, তাদেরকে যারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তাদের কোনো শাস্তি হয়নি। আসলে সব কিছুই না আসলে ব্যর্থ মনে হয়, সব কিছুই দেখে চোখে অন্ধকার মনে হয় যে আমরা আমাদের এক পুরুষ আগে আমাদের বাবারা বা আমাদের দাদারা, নানারা, আমাদের মা, আমাদের দাদি, নানিরা যে আত্মত্যাগটা দিয়েছিল সেটা একদম ব্যর্থ হয়েছে। আমরা বর্তমানে যে বাংলাদেশ দেখি, সেই বাংলাদেশের তরুণ সমাজ মুক্তিযুদ্ধ চায় না, তারা 1971 চিনে না, তারা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই সময়কার স্পিরিট, সেই সময়কার আমাদের যে মনোবল, আমাদের যে লক্ষ্য ছিল, সে তারা বুঝে না। তারা সেগুলো ভুলে গিয়েছে এবং তাদেরকে অত্যন্ত সুকৌশলে তাদেরকে ধীরে সুস্থে সময় নিয়ে পুরো বিষয়টি তাদের মাথা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চর্চাই নাই এখন। এখন আমরা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় 4 নেতা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনা, এগুলো সম্পর্কে আমাদের কোনো এখন আগ্রহ নেই। আমাদের আগ্রহ আসলে কি বিষয়ে আমরা এখন সেটা বুঝতে পারছি না। কিন্তু যখন
সাল আজকে, হ্যাঁ 2025 সালের 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ, এবং 2 তারিখ যদি আমাকে এই কথাটা শুনতে হয় যে পাকিস্তানিরা আমাদের হারিয়ে যাওয়া ভাই বা আমাদের অতি আপনজন, তখন অতি দুঃখের মধ্যে আসলে হাসিটা পাই। কিছু বলার নেই। যারা কলকাতার লোক আছেন তারা হয়তো নিজের চোখে দেখেছেন অথবা তাদের বাবা বা মায়ের কাছ থেকে শুনেছেন যে 1 কোটি বাংলাদেশি সেই সময় ভারতে আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের ওই বর্ডারে, এবং অসংখ্য বাংলাদেশি তরুণদেরকে ভারত, শুধু তরুণ না, বৃদ্ধ থেকে শুরু করে কিশোর, মধ্যবয়স্ক সবাইকে পাকিস্তানি আর্মি প্রশিক্ষণ দেয় এবং তারা গেরিলা যুদ্ধ করে। এগুলো এখন আসলে রূপকথার গল্প, এগুলো এখন বলাও নাকি অপরাধ, এগুলো বললে আপনি এখন ভারতের দালাল হয়ে যাবেন। কিন্তু যেটা সত্য সেটা সত্য। আজকে আমরা শুনলাম যে বাংলাদেশিরা হচ্ছে পাকিস্তানিদের হারিয়ে যাওয়া ভাই। আগামীকাল আসলে কি শুনবো সেটা বলতে পারছি না। ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।